দর্শক, ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে আরও বিশ্লেষণ করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষক মেজবাউল আজম সওদাগর। মেজবাউল আজম সওদাগর, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ সংবাদ সংযোগে। আপনার কাছে জানতে চাচ্ছি যে শেষ পর্যন্ত ইরান ইসরায়েল যুদ্ধবিরতি তো শুরু হয়েছে, এই যুদ্ধবিরতি আসলে পুরোপুরি মেনে চলা কতটা সম্ভব হতে পারে? কারণ আমরা যতদূর জানি যে ইসরায়েলের যুদ্ধবিরতির লঙ্ঘনের ইতিহাস কিন্তু রয়েছে অতীতে। আপনার বিশ্লেষণ কি বলছে? আপনাকে যুদ্ধবিরতিটি বর্তমানে খুব সিগনিফিকেন্ট একটি ঘটনা ঘটেছে, কারণ যুদ্ধ বিরোধিতার পিছনে অনেকগুলো শক্তি এখানে কাজ করেছে। আপনি জানেন যে গত দিনে কাতারে একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে এবং আমরা যেটা জানতে পারছি এই হামলা পরবর্তী এবং পূর্ববর্তী সময়ে কাতার সরকার থেকে ইসরায়েল, ইরান এবং আপনার বিশেষ করে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি বড় ধরনের ডিপ্লোমেসি চালানো হয়েছে, কূটনৈতিক প্রচেষ্টা একটা চালানো হয়েছে যাতে যুদ্ধবিরতিটা কার্যকর করা যায়, দুই দেশকে যেন থামানো যায়। এর কারণটি হচ্ছে, আপনি জানেন যে ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার একটা ঘোষণা তারা দিয়েছিল। তো কাতার এখানে ভেবেছিল যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো যেগুলোর সাথে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি রয়েছে, সামরিক চুক্তি রয়েছে, সামরিক ঘাঁটি রয়েছে, এই জায়গাগুলোতে যদি ইরান হামলা চালায়, বিশেষ করে কাতারে হামলার পর এই ধারণাটা প্রবল হয়েছে যে ওই রাষ্ট্রগুলোর যে আন্তর্জাতিক বাণিজ্য এটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং পাশাপাশি দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হবে আপনি বলতে পারেন। এবং পাশাপাশি হরমুজ প্রণালী যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় এখানকার, তাহলে সেখানে আপনি জানেন যে প্রায় 34% অয়েল এখান থেকে পাসিং হয় এবং তার মধ্যে এই 34% টোটাল যে অয়েলটা ওখান থেকে পাসিং হয় তার মধ্যে 84% হচ্ছে শুধুমাত্র এশিয়ান দেশগুলোতে এই তেলগুলো সাপ্লাই হয়। তো এর ফলে বিশ্বব্যাপী একটা খুব বড় ধরনের একটা বিপর্যয় দেখা দেওয়ার একটা সম্ভাবনা ছিল এবং অয়েল বাণিজ্যে একটা অয়েল ট্রেডের মধ্যে একটা বিশাল বিপর্যয় নেমে আসার একটা সম্ভাবনা ছিল। পাশাপাশি বিশ্বের দেশগুলোতে যে তেল বন্ধ হয়ে যাওয়ার ফলে অন্যান্য জিনিসপত্রের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল এবং এর ফলে সারা বিশ্বে একটা অস্থিরতা তৈরি হয়েছিল। তো বিষয়টি আমার কাছে মনে হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশে মার্কিন ঘাঁটি রয়েছে এবং ইভেন ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত এই বিষয়টার ভয়াবহতা শেষ পর্যন্ত তারা বুঝতে পেরেছেন এবং তারা যুদ্ধবিরতিতে, আপনি জানেন যে ট্রাম্পের ভাষাটা হচ্ছে এরকম যে যুদ্ধবিরতিতে তিনি আন্তরিকভাবেই চান যে যুদ্ধবিরতিটা কার্যকর হোক। এই শব্দটা ব্যবহারের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে তিনি সত্যিকার অর্থে চাচ্ছেন যে যুদ্ধবিরতি হোক। কিন্তু এখানে একটি রিস্কি একটি ব্যাপার আছে, যুদ্ধবিরতি কার্যকর হয়ে যাওয়ার পর একে অপরের উপর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ নিয়ে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি জানেন যে ইসরায়েলের এই ক্ষেত্রে একটা ইসরায়েলের নামে অভিযোগ আছে, তারা বারবার গাজায় এভাবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ব্যাপকভাবে হামলা করেছিল এবং যুদ্ধবিরতির যে নিয়ম সেটি তারা লঙ্ঘন করেছিল। তো এই ঝুঁকিটা কিন্তু এখানে রয়ে গেছে এবং সেই ঝুঁকিতে যদি উভয় দেশ, বিশেষ করে ইসরায়েল যদি পা দেয়, আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমরা আসলে সেই ঝুঁকির কথাই চিন্তা করছি যে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি আসলে কতটুকু নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনার কাছে আরো একটু জানতে চাচ্ছিলাম যে এই যুদ্ধে কিন্তু দুপক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ইরানের ক্ষতিটা একটু অপূরণীয়, কারণ শীর্ষ সামরিক কর্মকর্তা সহ পরমাণু বিজ্ঞানীরা নিহত হয়েছে। আপনি দুপক্ষের সাফল্য আর ব্যর্থতাকে কিভাবে মূল্যায়ন করবেন? আচ্ছা, দেখুন, যুদ্ধে যে ক্ষয়ক্ষতিগুলো হয় তো উভয় পক্ষই কিন্তু চেষ্টা করে যে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণটা ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা কিন্তু উভয় পক্ষই প্রকাশ করতে চায় না, কারণ উভয় পক্ষই দুটো পক্ষই যুদ্ধকালীন পরিস্থিতিতে ওয়ার সিচুয়েশনে তারা মনে করে যে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করার অর্থ হচ্ছে তারা কিছুটা পরাজিত হয়েছে, এই ধরনের একটা পারসেপশন পৃথিবীর মধ্যে বা মানুষের মধ্যে বা নিজের দেশের মধ্যে সেটা ডেভেলপ করে কিনা, এবং তারা মনে করে যে বিপরীত পক্ষকে এটা শক্তি যোগাতে পারে মানসিক দিক থেকে। এই কারণে তারা কিন্তু এই ক্ষয়ক্ষতির পরিমাণটা প্রকাশ করতে চায় না। তো প্রাথমিকভাবে আমরা যেটা দেখছি যে ইসরায়েলের ক্ষয়ক্ষতির
পরিমাণ যদি আমরা দেখি, এখানে একটা সিগনিফিকেন্ট একটা প্যারাডাইম শিফট একটা হয়েছে, যেটি হচ্ছে যে যুদ্ধে সাধারণত ইসরায়েল সাধারণত একপাক্ষিক যুদ্ধ করে অভ্যস্ত ছিল। দীর্ঘদিন থেকে আমরা দেখছি শুধু গাজার উপর তারা একপাক্ষিক একটা যুদ্ধ করতো, আগের ইতিহাসগুলো যদি আমরা বাদ দেই। তো সেই প্রেক্ষাপটে ইসরায়েলের কিন্তু ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এবং আমরা যদি গাজার চিত্র আর ইসরায়েল চিত্র একসাথে যখন আমরা মিলায় দেখছি, তখন আসলে ঠিক বোঝা যাচ্ছে না যে কোনটা গাজা এবং কোনটা ইসরায়েল। সেই প্রেক্ষাপটে ইসরায়েলের ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস পরিষ্কার করতে হবে যে ইরান যে দীর্ঘদিন থেকে ইসরায়েলের উপর ইসরায়েলকে লক্ষ্য করে যে বিভিন্ন ক্ষেপণাস্ত্র এবং মরণাস্ত্র তারা যে তৈরি করেছে, সেইগুলার কিন্তু একটা ব্যাপকভাবে পরীক্ষা হয়ে গেল এই যুদ্ধের মধ্য দিয়ে। তো ইসরায়েলের জন্য যেটা নেগেটিভ পয়েন্ট, যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার যে দুর্বলতাটা, এই দুর্বলতা সারা পৃথিবী ব্যাপী এবং বিশেষ করে তার শত্রু ইরানের কাছে এটা প্রকাশিত হয়ে গেছে। তো ইরানের জন্য আগামী দিনে ইসরায়েলের জন্য যুদ্ধ, ইসরায়েলের বিরুদ্ধে যে আবার কি ধরনের যুদ্ধ প্রস্তুতি তারা নেবে, এইটা ইরানের কাছে পরিষ্কার হয়ে গেছে, এবং সেই স্ট্র্যাটেজিতে তারা কিন্তু এখন এগুবে। এটি ইরানের জন্য অত্যন্ত নেগেটিভ একটি পয়েন্ট। আর ইসরায়েলের জন্য এটি একটি নেগেটিভ পয়েন্ট। কিন্তু ইরানের দিক থেকে যদি আমরা দেখি, আপনি যেমনটি বললেন যে অনেকগুলো পরমাণু বিজ্ঞানীকে তারা হারিয়েছে, এবং পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডার তাদেরকে জীবন দিতে হয়েছে এই যুদ্ধে। তো ইরানের যে প্রতিরক্ষা ব্যবস্থার ত্রুটি, এই ত্রুটিটাও কিন্তু আমরাও আগে থেকে সেটা ভাবছিলাম যারা এগুলো বিষয় নিয়ে আমরা চিন্তা করি, এবং সেটাও কিন্তু প্রকাশ হয়েছে। তো ইরান এখন হয়তো সেদিকেও মনোযোগ দেবে। তো সার্বিক দিক থেকে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা নির্ধারণ করা বেশ কঠিন, যদিও সর্বশেষ যে মার্কিন হামলাটা সেখানে চালানো হয়েছে, ইরানের পরমাণু স্থাপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি কিন্তু ইরান এখনো প্রকাশ করেনি। তো ভবিষ্যতে যদি এটা প্রকাশ হয় এবং ইরানের পরবর্তী পদক্ষেপের মধ্য দিয়ে এটা আমরা বুঝতে পারবো। ইরান কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছে সম্ভবত এরকম যে পরমাণু সংস্থার সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, ইত্যাদি ইত্যাদি বিষয়। তো আগামী দিনে ইরান এই বিষয়গুলোতে কি কি ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং পরমাণু শক্তি কমিশনের সাথে তার কি ধরনের কথাবার্তা আলোচনা হচ্ছে, এর মধ্য দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো যে তার পরমাণু স্থাপনার ঠিক কি পরিমাণ ক্ষতিটা হয়েছে। সুতরাং ক্ষয়ক্ষতির ব্যাপারটি নিয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্তে কিন্তু আসা এখন সম্ভব নয়, এবং পরবর্তী দিনগুলোতে কিন্তু এটা আমাদের কাছে পরিষ্কার হবে। তবে আপাতত এইটুকু আমরা বলতে পারি যে উভয় পক্ষ যদি যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো ঝুঁকিতে না যায়, তাহলে আপাতত আমরা এটা ধরতে পারি, আমরা একটু আশ্বস্ত হতে পারি। অবশ্যই মিসবাহুল আজম সওদাগর, আমরাও আসলে আশা করছি যুদ্ধবিরতি ঠিকঠাক কার্যকর হোক এবং এই যুদ্ধের অবসান এখানেই হোক। ধন্যবাদ আপনাকে আজ ৭১ সংবাদ সংযোগে যুক্ত থাকার জন্য।